ফুলের যত্ন যদি রাখি সঠিক, গুটি সেট হবে সঠিকভাবে, আর তখনই আমরা পাবো ভালো লেবুর ফলন। আর ফুল যদি ঝরে যায়, গুটি যদি ঝরে যায়, তবে ফলন হওয়ার তো কোনো চান্সই নেই। এই সময় ব্যবহৃত খাবারই গাছের ফুলকে ধরে রাখে, গুটিকে ধরে রাখে, আবার ভুল যত্নই ফুলকে ঝরিয়ে দেয়, গুটিকে ঝরিয়ে দেয়। তাই এই সময় গাছের যত্নের সঙ্গে সঙ্গে ফুলের যত্ন করতে হবে সঠিকভাবে। আমরা এমন কিছু ব্যবহার করব যারা গাছকে রাখবে সুস্থ, সতেজ এবং সেই সঙ্গে এবং ফুলকেও গাছে ধরে রাখবে আঠার মতো। গুটি ঝরা, ফুল ঝরা সর্বাধিক পরিমাণে কমিয়ে নিয়ে আসতে পারবো। আর যদি সেটি করতে পারি, তখনই পাবো লেবু গাছ থেকে বাম্পার লেবুর ফলন। তো চলুন দর্শক, সম্পূর্ণ ফুল এবং গুটি ঝরার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেই। দর্শক, লেবু ফুলের যত্ন করার আগে ফুল ঝরার কারণগুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে। যদি আমরা সঠিকভাবে তার কারণগুলো জানতে পারি, সেক্ষেত্রে যত্ন করতে অনেক সুবিধা হয়ে যাবে। দর্শক, লেবু ফুল ঝরে কেন, এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে চাই, আমরা দেখব 5 থেকে 6টি বিশেষ কারণে লেবু ফুলগুলো ঝরে যায়। এর মধ্যে প্রথম হচ্ছে খাদ্যের অভাবে, সেকেন্ড হচ্ছে নিউট্রিয়েন্টসের অভাবে, থার্ড হচ্ছে পোকার আক্রমণে, ফোর্থ হচ্ছে ছত্রাকের আক্রমণে, তারপরে হচ্ছে পলিনেশনের ঘাটতিতে, আমাদের যাচ্ছে তাই ওয়াটার ম্যানেজমেন্ট, এবং সর্বশেষ হচ্ছে ওয়েদার তারতম্যে। এই যে কারণগুলো রয়েছে, এ সমস্ত প্রতিটা কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে ফুলকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে এই সমস্ত সমস্যাগুলোকে যদি আমরা প্রথম থেকে লক্ষ্য করতে পারি এবং যতটা সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরা অনেকাংশে কমিয়ে নিয়ে আসা যায়। মনে রাখবেন, আমরা যতটা পার্সেন্ট ফুল ঝরা কমাতে পারবো, তত বেশি পরিমাণে কিন্তু ফল সেট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। প্রথম যে কারণে লেবু ফুল সব থেকে বেশি ধরে, তার নাম হচ্ছে চোষক পোকা, লেদা পোকা, মাইটস, এই ধরনের কীটের আক্রমণে। কীটের আক্রমণে যখন ফুলগুলো ঝরে, সেগুলোকে লক্ষ্য করলে দেখবেন ফুল কালো হয়নি, হলুদও হয়নি, সুস্থ সতেজ ফুল, সুস্থ সতেজ গুটি ঝরে গিয়েছে। তাহলে বোঝা যাবে কেউ বোটা থেকে কেটে ফেলে দিয়েছে। তার নাম হচ্ছে কীট। দর্শক, কীটের আক্রমণ দূর করার জন্য ফুল ফুটার আগে মনে রাখবেন, আমাদের ভালো মানের কীটনাশক গাছে স্প্রে করতে হবে। কীটের আক্রমণ ভালোভাবে বোঝার জন্য আপনি লেবু গাছের কচি পাতাকে লক্ষ্য করবেন। দেখবেন শুধু যে ফুল ঝরিয়েছে তা নয়, কচি পাতাও কিছুটা ঝরিয়ে দিয়েছে, বা পাতাতে করেছে ম্যাপের মতো আঁকিবুকি সৃষ্টি। এগুলো হচ্ছে লিফ মাইনারের কাজ। যাই হোক, লিফ মাইনার, চোষক পোকা, এই যে সমস্যাগুলো, এদের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য কীটনাশক আমাদের প্রথম থেকেই ব্যবহার করতে হবে। অনেক সময় কারো কারো গাছের কচি পাতার অগ্রভাগ পুড়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা কালো হয়ে যাচ্ছে। এগুলো করে চোষক পোকা। পাতার রস চুষে খেয়ে পাতাকে অসুস্থ এবং দুর্বল করে তোলে, সেই পাতা রোদের তাপে পুড়ে যায়। তো এই যে সমস্যাগুলো, এগুলো দূর করার জন্য আমরা ইমিডাক্লোরোপিড বা নিম তেল এখন ব্যবহার করতে পারি। দর্শক, ইমিডাক্লোরোপিড ব্যবহার করি, চাই নিম তেল ব্যবহার করি, ফুল ফুটার আগেই ব্যবহার করে দেব। রাসায়নিক কীটনাশক এই ইমিডাক্লোরোপিডটি আমরা ব্যবহার করি 5 লিটার জলে মাত্র 1 গ্রাম ব্যবহার করতে পারবো লেবু গাছে ফুল ফুটার আগে। আর যদি আমরা নিম তেল ব্যবহার করি, সেটাও অল্প পরিমাণে ব্যবহার করব। রোগার ব্যবহার করলে অল্প পরিমাণে ব্যবহার করব, টাপগড় ব্যবহার করতে পারবো। মানে যেটাই আমরা ব্যবহার করি, ফুল থাকা অবস্থায় আমরা কিন্তু পরিমাণটা অর্ধেক করে নেব। তবে কিন্তু ধীরে ধীরে পোকার আক্রমণ কমবে। ফুল ফুটার আগে যদি 2 বার আমরা ভালো মানে কীটনাশকটি গাছে স্প্রে করতে পারি, এই সমস্ত সমস্যা কমে আসবে। ফুল, পাতা এবং পরবর্তীতে গুটি সৃষ্টি হবে, তারা সবই সুস্থ এবং সতেজ থাকবে। আমাদের লেবু গাছে ফলন হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। লেবু ফুলের যত্ন তখনই সুস্থভাবে সম্পন্ন হবে যখন লেবু ফুল থেকে ছত্রাক দূর করতে পারবো। আর ছত্রাক যদি গাছে একবার লেগে যায় বা গাছের পাতায় থেকে যায়, তারা কিন্তু ফুলকে সম্পূর্ণ ঝরিয়ে দেবে, ফলকে সম্পূর্ণ ঝরিয়ে দেবে। তাই কীটনাশকের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ভালো মানের ছত্রাকনাশক দিয়ে যত্নটি শুরু করতে পারি। ছত্রাকনাশক হিসেবে এই সময় ফুল ফুটার আগে আমরা
সাফ বা ম্যানসারও ব্যবহার করতে পারি। অ্যান্ট্রাকোল ব্যবহার করলে খুব ভালো হয়। যদি আমরা অ্যান্ট্রাকোল ব্যবহার করি সেক্ষেত্রে 1 লিটার জলে মাত্র 1 থেকে 1.5 গ্রামই ব্যবহার করতে পারবো। দর্শক, ইচ্ছা করলে অ্যান্ট্রাকোল আপনারা কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন। ধরুন 5 লিটার জল নিলেন, সেখানে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকটি নিয়ে নিলেন 1 গ্রাম এবং সেই সঙ্গে অ্যান্ট্রাকোল পাউডার নিয়ে নিলেন 5 গ্রাম। দুটো উপাদান ভালো করে গুলে বিকেলে বিকেলে গাছে স্প্রে করে দেবেন। আর যারা ম্যানকোজেব কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন তারাও সেম করতে পারেন। ধরুন 5 গ্রাম কার্বনডাজিম ম্যানকোজেব ছত্রাকনাশক নিলেন, সেখানে 1 গ্রাম ইমিডাক্লোপিড 70% কীটনাশক নিয়ে নিলেন, ভালো করে গুলে গাছে স্প্রে করে দেন। মনে রাখবেন, ফুল ফুটার আগে এই দুটো উপাদান অন্তত পক্ষে 2 বার ব্যবহার করতে পারলে আমাদের ফুলের যেমন যত্ন সঠিক হবে, সেই সঙ্গে ফুলগুলো গাছে ধরেও থাকবে। 3 নম্বরে হচ্ছে এই সময় ব্যবহার করতে হবে এমন একটি খাবার যে আমাদের ফুলকে পুষ্টি দেবে, গাছকে সুস্থ রাখবে এবং ফুলকে ধরে রাখবে। ফুলকে সঠিকভাবে প্রস্ফুটিত হতে সহায়তা করবে, ফুলের পরাগায়ন সঠিকভাবে করবে এবং ফুল থেকে ফলের সৃষ্টি করবে। আর এই খাবারগুলোকে 1 বার 2 বার নয়, ফুল থেকে ফল এবং ফলকে বাড়িয়ে নেওয়ার জন্য বারবার কিন্তু আমাদের দিয়ে যেতে হবে। মনে রাখবেন, ফুল থাকা অবস্থায়, ফল থাকা অবস্থায় গাছে খাদ্যের চাহিদা থাকে সব থেকে বেশি, আর এর মধ্যে পটাশিয়ামের চাহিদা তো থাকে মারাত্মকভাবে। তাই আমরা বিভিন্ন সোর্সে পটাশিয়াম সার এই সময় গাছে দিয়ে যাব। আমরা মাটিতে ঢেলে দেব, তরল আকারে দেব, জৈব বা রাসায়নিক যে কোনো পদ্ধতিতে দিতে পারি। বর্তমান বাজারে জৈব পটাশিয়াম ভালো পাওয়া যায়, সেসবও কিনে আমরা ব্যবহার করতে পারি। আমরা যে সমস্ত জৈব খাবার তৈরি করি সেখানে পেঁয়াজের খোসা, সর্ষের খোল, কলার খোসা, এই ধরনের পটাশিয়ামযুক্ত খাবার বেশি পরিমাণে ব্যবহার করলেও হয়ে যায়। আবার রাসায়নিকভাবে তৈরি পটাশিয়াম খাবারও এখন ব্যবহার করতে পারি। এই সময় আমরা পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করব না বা এমওপি ব্যবহার করব না। তার একটি কারণ, এই খাবারটি জলে গুলে দেওয়া যায় না। আমরা যেহেতু তরল আকারে ব্যবহার করব, তাই সাদা পটাশ ওয়াটার সলিউবল 005234 বা 0050 এই সময় ব্যবহার করতে পারি। আমরা যদি 0050 ব্যবহার করি সেক্ষেত্রে 1 লিটার জলে 4 থেকে 5 গ্রাম গুলে ব্যবহার করতে পারি, বা এই সাদা পটাশটি অর্গানিক যে সমস্ত পটাশিয়াম সার আমাদের রয়েছে তার সঙ্গে মিশিয়েও ব্যবহার করা যায়। ধরুন আপনার একটি 20 ইঞ্চি টব রয়েছে, সেখানে একটি 2 বছর 3 বছরের গাছ বসে রয়েছে। সেই গাছকে যদি আপনি এখন পটাশিয়ামের খাবার দিতে চান বা পটাশিয়াম ফসফরাস যুক্ত খাবার দিতে চান, সেক্ষেত্রে আপনি 5 গ্রাম 005234 নিতে পারেন, বা ওয়াটার সলিউবল আপনার পটাশিয়াম যেটি হাতে রয়েছে নিতে পারেন। সেই সঙ্গে অল্প একটু জৈব খাবার নিয়ে নেবেন। জৈব খাবার মাটিতে বহুদিন ধরে অ্যাক্টিভ থাকে, আমাদের গাছকে কিন্তু খাবারের সোর্স দিয়ে যায়। তবে তাহলে আমি ধরুন হয়তো 1-2 মুঠা কলার খোসা নিয়ে নিলাম, অল্প একটু পেঁয়াজের খোসা নিয়ে নিলাম, হয়তো আধা মুঠি সর্ষের খোল নিয়ে নিলাম, 2 লিটার জলে ভালো করে পচালাম বা 1 লিটার জলে ভালো করে পচালাম, সেখানে হয়তো আরও 20-25 গ্রাম পটাশিয়ামযুক্ত খাবার দিয়ে দিলাম, ভালো করে পচিয়ে 5-7 দিন বা 10 দিন, সেখানে আরও 5 গুণ সাধারণ জল, 2 লিটার থেকে 10 লিটার হয়ে গেল। তাহলে এই 10 লিটার খাবার যে আমার তৈরি হয়ে গেল, আমি কিন্তু এখন প্রতিটা লেবু গাছে ব্যবহার করতে পারবো। যে গাছ এখন ফুল চলে এসেছে সেই গাছেও ব্যবহার করব, যে গাছে ফুল আসেনি সেই গাছকেও কিন্তু দিতে হবে, এবং যে গাছে পরিণত ফল রয়েছে এখন কিছু অল টাইম গাছে, সেই গাছও আমরা ব্যবহার করব। মনে রাখবেন, ফেব্রুয়ারি মাসে লেবু ফুলের যত্ন, লেবু গাছের যত্ন সারতে হবে পটাশিয়াম এবং ফসফরাস দিয়ে। এই খাবারটি ব্যবহার করলে খাদ্যজনিত কারণ বা পটাশিয়ামের ঘাটতিতে পাতা বিবর্ণ হওয়া, বিবর্ণ ফুল তৈরি হওয়া, সঠিকভাবে ফুল না ফুটেই ঝরে যাওয়া, এই যে সমস্যাগুলো সেসব কিন্তু আসবেই না। আমাদের ফুলগুলো যেমন ধরে থাকবে, সে সঙ্গে লেবু গাছের পাতাগুলো হবে গাঢ় সবুজ, ক্লোরোফিলে পরিপূর্ণ। তাই যখন গাছে ফুল থাকবে, ফল থাকবে, পটাশিয়ামযুক্ত সার দিয়ে আমাদের খাদ্য প্রণালী শুরু করতে হবে। লেবু ফুল ঝরার অন্যতম আরেকটি কারণ হচ্ছে নিউট্রিয়েন্টসের ঘাটতি। আমাদের গাছ তার লাইফ সার্কেলে 16 থেকে 17 রকম মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্টস গ্রহণ করে। এদের সামান্য অভাবেই গাছে দেখা যায় বিরূপ প্রতিক্রিয়া,
ফুলকে ঝরিয়ে দেওয়া, ফলকে ঝরিয়ে দেওয়া বা ফলের সৃষ্টি না হওয়ার মতো সমস্যা চলে আসে। আর সেজন্যই আমরা বারে বারে বিভিন্ন প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টস বা ভিটামিন ব্যবহার করি। তো দর্শক, এই সময় ব্যবহার করতে হবে। লেবু ফুলের সুস্থতা প্রয়োজন, গাছের প্রপার পুষ্টির প্রয়োজন। ভিটামিন ছাড়া বা মাইক্রোনিউট্রিয়েন্টস ছাড়া পুষ্টি কীভাবে সম্ভব? তাই আমরা খাবার তো ব্যবহার করব, সেই সঙ্গে সামান্য কিছু মাইক্রোনিউট্রিয়েন্টসও গাছকে দিয়ে যাব। যে সমস্ত অনুখাদ্যের ঘাটতিতে ফুল ঝরে যায় এর মধ্যে একটি হচ্ছে জিঙ্ক, দ্বিতীয় হচ্ছে বোরন, 3 নম্বর হচ্ছে ক্যালসিয়াম এবং 4 নম্বর হচ্ছে সালফার, ম্যাগনেসিয়াম, আয়রন, এই ধরনের ডিফিসিয়েন্সি। দর্শক, রাসায়নিক হোক অর্গানিক হোক, যে কোনো উপাদান দিয়ে আমাদের এখন গাছের ভিটামিনের বা অনুখাদ্যের চাহিদা পূরণ করতে হবে। তবেই কিন্তু এই সমস্ত ফুল গাছে লেগে থাকবে, ফুলের যত্ন সঠিক হবে। আমি দানা অনুখাদ্য ব্যবহার করি, আবার তরলটিও ব্যবহার করি। এই তরলটিও কিন্তু খাবারের সঙ্গে গুলে টরমাটিতে ব্যবহার করা যায়। এবার ধরুন আপনি একটি 20 ইঞ্চি টবের মধ্যে খাবার ব্যবহার করবেন, সেখানে যেটুকু খাবার বলেছি সেইটুকু নিয়ে নিলেন। সেই সঙ্গে মাত্র 2 ml বায়োভিটা এক্স সি উইচ থেকে তৈরি একটা ভালো মানের ভিটামিন যদি আমরা নিতে পারি, তবে কিন্তু ফুল ঝরার প্রবণতা, ফুলের পুষ্টি অনেকাংশে বেড়ে যাবে। কারণ এই সমস্ত অর্গানিক ব্র্যান্ডের মধ্যে শুধু যে ভিটামিন রয়েছে তা নয়, রয়েছে হিউমিক অ্যাসিড এবং কিছু হরমোন, যারা ফুল থেকে গুটি সৃষ্টি করা এবং সেই গুটিকে ধরে রাখার মতো ক্যাপাসিটি রাখে। তো দর্শক, অর্গানিক ব্র্যান্ড ব্যবহারই করা যায়। এবার যাদের কাছে এটি নেই তারা মোবোমিন পাউডার এখন ব্যবহার করতে পারেন, তার মধ্যে ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে। কিন্তু সেই উপাদানের সংগ্রহ কিন্তু আমরা সামান্য একটু বোরন এই সময় দিয়ে দেব। এই সময় গাছে পুষ্টির জন্য, ফুলের পুষ্টির জন্য বোরনের গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই খাবার দিলাম, একটি ভিটামিন দিলাম, জৈব হোক রাসায়নিক হোক, সেই সঙ্গে গাছ প্রতি 2 গ্রাম করে বোরন আমরা ব্যবহার করব। তো এই উপাদানটিও কিন্তু খাদ্যের সঙ্গে মিশিয়ে দিতে পারি। যেহেতু আমরা অর্গানিক রাসায়নিক উপাদান মিলিয়ে টবের মাটিতে ব্যবহার করব, তাই আমরা এই খাবারটি কিন্তু 10 দিনে, 12 দিনে বা 15 দিনে দিয়ে যাব। এখন গাছে ফুল রয়েছে, সেই ফুলের পুষ্টির জন্য দিয়ে যাব। যখন গাছের ফুল ফুটে গুটি তৈরি হবে, সেই গুটির পুষ্টির জন্য দিয়ে যাব। মার্চ মাসের দিকে কিন্তু আমাদের গাছ যথেষ্ট পরিমাণে গুটি দাঁড় করিয়ে ফেলবে, গুটি মটর দানা আকার ছাড়িয়ে যাবে। তখন আবার আমরা কঠিন খাবার ব্যবহার করব। কঠিন খাবার ব্যবহার করার পরও কিন্তু এই ধরনের তরল সার আমরা ব্যবহার করতে পারবো। তো এখন যদি 10 দিন ছাড়া ছাড়া দিই, তখন হয়তো 15 দিন 20 দিন ছাড়া ছাড়া দিব, কিন্তু তরল খাবারটি চলবে। তরল খাবার গাছের উপযোগী হয় দ্রুত, ফুলের সুস্থতা, গুটির সুস্থতা, গাছের সুস্থতা নিয়ে আসে দ্রুত। দর্শক, খাদ্য তো ব্যবহার করব, অনুখাদ্য তো ব্যবহার করব। বহু ক্ষেত্রে আমাদের গাছগুলো কিন্তু অসুস্থ থাকে বিভিন্ন কারণে, অন্যান্য সময় হয়তো যত্ন আদি তেমন হয় না। যাই হোক, ওই ধরনের সমস্যা যদি চলে আসে, আমরা কিন্তু এখন জিঙ্কও ব্যবহার করতে পারি, ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারি। আমরা যে অর্গানিক খাবারটি তৈরি করেছি বা যে খাবারটির তরল আকারে তৈরি করেছি মাটিতে ব্যবহার করব, সেই খাবারের সঙ্গে 100 গ্রাম ডিমের খোসা বয়েল করে সেকে সেই জলটি কিন্তু ব্যবহার করতে পারবো। এতে গাছ যথেষ্ট পরিমাণে ক্যালসিয়ামের সোর্স পেয়ে যাবে। আর এই ডিমের খোসা বয়েল করা জলটি বারবার নয়, 20-25 দিনের ব্যবধানে 2 বার ব্যবহার করলেই গাছ পেয়ে যাবে ভরপুর ক্যালসিয়াম। ফুলকে ধরে রাখতে, ফলকে ধরে রাখতে এবং গাছকে স্ট্রেস মুক্ত করতে আর কোনো সমস্যাই আসবে না। আর জিঙ্কের ব্যবহার হিসাবে আমরা যখন টবের মাটিতে খাদ্য ব্যবহার করব, তার 5 থেকে 7 দিন পর 1 গ্রাম জিঙ্ক 1 লিটার জলে গুলে মাটিতে ব্যবহার করব। জিঙ্কও ব্যবহার করতে পারি 20 থেকে 25 দিনের ব্যবধানে মাত্র 2 বার। মনে রাখবেন, জিঙ্ক এবং ক্যালসিয়াম একত্রে গুলে ব্যবহার করব না। 5 নম্বরের যে সিস্টেমটি আমাদের গ্রহণ করতে হবে সেটি হচ্ছে সঠিক ওয়াটার ম্যানেজমেন্ট। দর্শক, এখন গাছে ফুল রয়েছে, তাই এখন গাছের জলের চাহিদা থাকবে ভালো। তাই টবের মাটি সামান্য একটু মশার ভাব আমাদের রাখতেই হবে, কারণ এই জলের সাহায্যে পুষ্টি উপাদান সংগ্রহ করে গাছ কিন্তু ফুলে, ফলে, গুটিতে সঞ্চারিত করবে। তাই টবের মাটি কোনোভাবে শুকাতে দেওয়া যাবে না। অনেক সময় আবার আমরা মাটি একদম জলে কাদা করে রাখি, সেসব করা যাবে না, কারণ শিকড়ের সমস্যা আসতে পারে। শিকড়ের সামান্যতম সমস্যা এলে
ফুলকে ঝরিয়ে দেবে, গুটির সৃষ্টি হলে গুটিকেও ঝরিয়ে দেবে। দর্শক, লেবু ফুলের ভালো যত্নের সঙ্গে সঙ্গে ফুলকে ভালো পলিনেশনও করিয়ে নিতে হবে, মানে পরাগায়ন করে নিতে হবে। যদি ফুলে ভালো পলিনেশন না হয় সেই ফুল তো ঝরবেই, সেই ফুল গাছে থেকে কোনো লাভই নেই, থাকবেও না। ফুলের ভালো পলিনেশন করার জন্য আমরা বোরন জাতীয় খাবার ব্যবহার করব। তো বোরন জাতীয় খাবার যদি আমরা আমাদের এই মিশ্র তরল খাবার সঙ্গে ব্যবহার করে দেই, তাহলে বোরন অধিক পরিমাণে পরাগরেণু তৈরি করে ফুলকে পরাগায়ন করে অনেকটা গুটি বাঁধতে সাহায্য করবে। সেকেন্ড হচ্ছে ফুটন্ত ফুল গাছ, যে সমস্ত ফুল গাছ এখন ফুল রয়েছে সেগুলো আমরা লেবু গাছের পাশে এনে রাখতে পারি। সে আম গাছ হতে পারে, আমার যেমন স্ট্রবেরির বিশাল বাগান রয়েছে, সেখানে লেবু গাছটিকে এনে বসাতে পারি। তো অন্য ফুল গাছে যখন প্রজাপতি বোলতা আসবে, সেই সঙ্গে তারা আমাদের লেবু ফুল গাছেও বসবে। স্বাভাবিকভাবে পলিনেশনের হার বাড়বে, বেশি পরিমাণে ফুল থেকে গুটিতে রূপান্তরিত হবে। ফুল ফুটার পর লেবু গাছে কীটনাশক ব্যবহার করব না, সেই সঙ্গে বাগানের অন্যান্য গাছেও কিন্তু কীটনাশক ব্যবহার করব না। এতে পতঙ্গরা বেশি পরিমাণে আকৃষ্ট হবে, বেশি পরিমাণে ফুলকে গুটিতে রূপান্তরিত করতে পারবে। দর্শক, অনেক সময় অত্যাধিক যত্ন করার পরও কিন্তু লেবু ফুল ঝরে যায়, গুটি ঝরে যায়। সেগুলো হয় অত্যাধিক রোদে, ভোরে কুয়াশা পড়লো, প্রতিকূল আবহাওয়া, শুষ্ক বাতাস। তো সে সমস্তের উপর তো আমাদের কন্ট্রোল নেই, কিন্তু আমরা যদি গাছকে স্ট্রেস মুক্ত রাখতে পারি, পটাশিয়ামের খাদ্যের সঠিক ব্যবহার করতে পারি, ক্যালসিয়ামের সোর্স গাছকে সঠিক দিতে পারি, তবে গাছ কিন্তু সে সমস্ত বিরূপ প্রতিক্রিয়া থেকে নিজেকে অনেক সুরক্ষিত রাখতে পারে। তাই প্রকৃতিকে তো আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আমাদের গাছকে যদি সঠিক মাত্রায় তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান দিতে পারি, গাছই কিন্তু নিজে থেকে তাকে অনেকটা কন্ট্রোলে নিয়ে আসে। আর বিরূপ প্রতিক্রিয়ার মধ্যেও কিন্তু গাছ অনেক পরিমাণে গুটি দাঁড় করিয়ে নিতে পারবে। সর্বশেষে বলবো, ফুল সম্পূর্ণ প্রস্ফুটিত হওয়া পর্যন্ত বা ফুল থেকে দানা বাঁধা পর্যন্ত গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে, কারণ এই সময় সানলাইটের খুব প্রয়োজন। এখন যদি সঠিকভাবে সানলাইট গাছগুলো পায়, ফুলকে তারা সঠিকভাবে প্রস্ফুটিত করতে পারবে, পতঙ্গ আকৃষ্ট হবে বেশি পরিমাণে, আর বেশি পরিমাণে গুটি দানা বাঁধবে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে গাছকে শেডের নিচে রাখি, এখন রাখা যাবে না। এখন দিনে 4 থেকে 5 ঘন্টা ডাইরেক্ট রোদ আসে এমনকি স্থানে গাছকে রাখবেন। আর এই যত্নগুলো যদি সঠিকভাবে করতে পারি, তখনই দেখবেন লেবু গাছের পাতাগুলো এমন গাঢ় সবুজ চকচকে, ফুলগুলো সঠিকভাবে প্রস্ফুটিত হয়েছে, আর আমাদের গাছগুলো প্রচুর পরিমাণে গুটি দাঁড় করিয়ে ফেলেছে। আর আমরা তখনই পেয়ে যাব বাম্পার লেবুর ফলন। দর্শক, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যেইটুকু বলার চেষ্টা করলাম, এইটুকু যদি আপনারা সঠিকভাবে মানেন, আপনাদের প্রতিটা গাছ থেকে ভালো পরিফলন হবে। আমার বাগানে, এই বাগানে মোটামুটি 5-7টি লেবু গাছ রয়েছে, পাশে একটি বাগান রয়েছে, সেখানেও কিন্তু 7-8টি গাছ রয়েছে। আমার প্রতিটা গাছে ভালো পরিমাণে ফলন হয়। দার্জিলিং জায়েন্ট, নাগপুর অরেঞ্জ, বাড়িওয়ান মালটা, পাতি লেবুতে কিন্তু সব সময় গাছ পরিপূর্ণ থাকে। আর এই পদ্ধতি আমি অবলম্বন করি, যেইটুকু বলার চেষ্টা করলাম একই পদ্ধতিতে আমি সাকসেস, তাই আশা রাখছি আপনারাও সাকসেস হবেন এবং অবশ্যই হবেন। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।